তো বন্ধুরা, কলকাতা থেকে 78 কিলোমিটার পথ অতিক্রম করে এখন পৌঁছালাম নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে। রাজা রামমোহনের পত্নী উমা দেবী এখানে থাকতেন ও রামমোহন মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন। বন্ধুরা, এটি হচ্ছে রাজা রামমোহন রায়ের বসত ভিটে। সতীদাহ প্রথা রদ করার পর ওনার পিতা কিন্তু ওনাকে ত্যায্যপুত্র করেন। সেই সময় উনি এই আমবাগান অর্থাৎ এই যে অঞ্চল, এখানে এসে উনি তার বসত বাড়ি তৈরি করেন এবং এখানে বসবাস করতেন। ইতিহাস ঘাটলে জানা যায় সতীদাহ প্রথার সময় এই পুকুরেই স্নান করিয়ে স্ত্রীদের তার স্বামীর চিতাতে দহন করা হতো। মানে কি নির্মম একটা দৃশ্য ভাবা যায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি কন্যাগর স্টেশন থেকে। বন্ধুরা, শীতকাল পড়ে গেছে আর শীতকাল পড়লেই মনে হয় একদিনের ছুটিতে কোথাও ঘুরে আসতে পারলে বেশ ভালো হতো। তো বন্ধুরা, আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের যে জায়গায় সন্ধান দেবো, তোমরা কিন্তু কলকাতা থেকে সেখানে একদিনে বেশ ভালোভাবেই ঘুরে আসতে পারবে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি রাজা রামমোহন রায়ের বসত ভিটে এবং জন্মভিটে ভ্রমণ করতে। তো আজকে আমি কন্যাগর থেকে যাচ্ছি। তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও কীভাবে যাবে, তাছাড়া কীভাবে তোমরা জায়গাটি ঘুরে দেখবে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন কী রয়েছে, মানে গেলে তোমরা কীভাবে খাওয়া দাওয়া করতে পারবে, কিংবা থাকার ব্যবস্থা কেমন কী রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থেকো। বন্ধুরা, রাজা রামমোহন রায়ের বাড়ি পৌঁছানোর জন্য প্রথমে আমাদের যেতে হবে তারকেশ্বর অবধি। তো হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার একাধিক ট্রেন রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কন্যাগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর কন্যাগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এখন আসছে তারকেশ্বর লোকাল। যে ট্রেনটি হাওড়া থেকে 10টা 20-তে ছাড়ে, সেই ট্রেনটি এখন 10টা 47-এ কন্যাগরে ঢুকছে। এই ট্রেন ধরেই এখন তারকেশ্বর অবধি পৌঁছাবো এবং সেখান থেকে কীভাবে যাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো। এই যে 3 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ঢুকে গেছে তারকেশ্বর লোকাল। এই ট্রেনটাই ধরবো আমরা। আর এত যেতে হবে কন্যাগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল তারকেশ্বর লোকাল। এই ট্রেন ধরেই এখন আমরা যাব। আর বলে রাখি, কন্যাগর থেকে তারকেশ্বরের ভাড়া হচ্ছে 10 টাকা। তোমরা যদি হাওড়া থেকে আসো সেই ক্ষেত্রে 15 টাকা ভাড়া পড়বে। এবং কন্যাগর থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার। আর যদি হাওড়া থেকে যাও সেই ক্ষেত্রে পড়বে 55 কিলোমিটার। সময় লাগে ওই 1 ঘন্টা 7 মিনিট মতো। আজকে ট্রেনটা তো লেট রয়েছে, জানি না ঠিক কখন পৌঁছাবো, দেখা যাক। উঠে পড়ি ট্রেনে। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে। আর ট্রেন তার একদম নির্ধারিত সময় অর্থাৎ 11টা বেজে 47 মিনিটে পৌঁছে দিয়েছে তারকেশ্বর স্টেশনে। এখন আমরা নেমেছি তারকেশ্বর স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে এখন এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে ওভারব্রিজ। এই ওভারব্রিজ দিয়ে আমরা বাইরের দিকটা যাব। বেসিক্যালি আমাদের তারকেশ্বরের বাস স্ট্যান্ড অবধি পৌঁছতে হবে। তো ওভারব্রিজ দিয়ে এখন স্টেশন চত্বরে বাইরে যেতে হবে আমাদের। এই যে ওই পাশে রয়েছে এসকেলেটার, ওই পাশে এসকেলেটার রয়েছে। যাদের সিঁড়ি ভাঙতে সমস্যা তারা ওইদিকে এসকেলেটার দিয়ে আসতে পারেন। তাছাড়া যাদের সিঁড়িতে ওঠানামা করতে কোনো অসুবিধা নেই, তারা এই যে ওভারব্রিজ দিয়ে ওই যে স্টেশনের বাড়ির দিকটা যেতে পারেন। চলো বাড়ির দিকটা যাই। আর হ্যাঁ, বলে রাখি, আমরা তো হাওড়া থেকে যে ট্রেনটা 10টা 20-তে ছাড়ছে তারকেশ্বর লোকাল, সেই ট্রেনে করে এসেছি। এর আগেও কিন্তু একাধিক ট্রেন রয়েছে, তোমরা চাইলে সেই ট্রেনগুলো করে আসতে পারো। তাহলে এখানকার যতগুলো স্পট রয়েছে তোমরা খুব বেশ ভালোভাবে ঘুরে বাড়ি ফিরতে পারবে। এই যে ওভারব্রিজ দিয়ে নেমে চলে এলাম বাইরের দিকটায়। আর সামনেই রয়েছে তারকেশ্বরের বাস স্ট্যান্ড। বেসিক্যালি এখান থেকে আমাদের এখন বাস ধরে যেতে হবে রাধানগর।
স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলেই কিছুটা হাঁটা পথেই রয়েছে এখানকার বাস স্টপ। এখানে বাসও রয়েছে, তাছাড়া ট্রেকার গাড়িও থাকে, যেগুলো করে তোমরা খানাকুল, তারপর রাধানগর এই জায়গাগুলো যেতে পারবে। এবং এখান থেকে এবং এই তারকেশ্বর বাস স্টপ থেকে আরামবাগ যাওয়ার জন্যও কিন্তু বাস পাওয়া যায়। আরামবাগ, কামারপুকুর, জয়রামবাটিও যেতে পারবে তোমরা। এই যে চলে এলাম এখন বাস স্টপের ঠিক সামনেটা। এই যে এখানে বাস দাঁড়িয়ে রয়েছে তারকেশ্বর, খানাকুল, রামনগর, রাধানগর। এই রামনগরের বাস রাধানগর অবধি যাচ্ছে। বাসে মোটামুটি ভিড় রয়েছে। যাই হোক, এই বাসে এখন চড়বো, পরে বোধহয় সম্ভবত বসার জায়গা পেয়ে যাবো। উঠে পড়ি বাসে। বন্ধুরা, উঠে পড়েছি এখন রাধানগর যাওয়ার জন্য বাসে। যে বাসগুলো রামনগর যায় সেই বাসে করেই যাচ্ছি। আর বাসে যেতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট মতো, আর ভাড়া লাগে জনপ্রতি 30 টাকা। বন্ধুরা, নেমে পড়লাম এখন রাজা রামমোহন রায়ের ঠিক বাড়ির সামনে। বাস আমাদের ঠিক সেই জায়গাটা নামিয়েছে। এইখানে রয়েছে রাজা রামমোহন রায়ের জন্মভিটে, এই যে সামনেই রয়েছে। আর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এই জন্মভিটে সম্পর্কে, অনেক কিছু লেখা রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। তো চলো এখন আমরা রাজা রামমোহন রায়ের জন্মভিটে ঘুরে দেখব। এই যে জন্মভিটে বলতে পারো, পৈতৃক ভিটে বলতে পারো। বর্তমানে এটি সরকারের দ্বারা সংরক্ষিত, কিন্তু এখানে আশেপাশে কোনো সিকিউরিটি গার্ড কিংবা সরকারি দপ্তরের লোককে দেখছি না। যাই হোক, গেট খোলাই রয়েছে সর্বসাধারণের জন্য। এই গেট থেকে এখন প্রবেশ করছি। এই যে প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি এখানে একটা বিল্ডিং টাইপের বানানো রয়েছে। আর এদিকটা হচ্ছে ওনার জন্মভিটের স্মৃতিসৌধ। এই যে এই জায়গায় আসার পর মানে শরীরের প্রত্যেকটা লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে। এরকম বড় একটা মহৎ মানুষের জন্মভিটিতে এখন এসে উপস্থিত হয়েছি, মানে বিশাল ব্যাপার। মানে আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, কিন্তু যখন তোমরা নিজেই সশরীরে এখানে আসবে, আলাদাই এক অনুভূতি। চলো বাকি জিনিসটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই যে যেটি বর্তমানে এখন মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এই যে লেখাই রয়েছে রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দির। আর এই স্মৃতি মন্দিরে ওটার সাথে সাথে দেখতে পাচ্ছি, আর এই যে স্মৃতি মন্দিরটা নানান খিলান বিশিষ্ট, খুব সুন্দরভাবে ডিজাইন করা। আর এখানে রাজা রামমোহন রায়ের একটি স্ট্যাচুও বানানো রয়েছে। আর এই স্ট্যাচু সম্পর্কে এইখানে কিছু ডিটেলস লেখা রয়েছে, এদিকে ইংলিশে এবং এদিকে বাংলায় লেখা রয়েছে। তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। চলো এখন আমরা ভেতরের দিকটা প্রবেশ করব। এই যে এটা হচ্ছে ওনার স্মৃতি মন্দির, এই যে রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দির। আর এইখানেও একটা বিজ্ঞপ্তি রয়েছে, এই যে রাজা রামমোহন রায়ের মেমোরিয়াল হল, রাধানগর, খানাকুল। ভারতীয় নবজাগরণের জনক ও বিশিষ্ট সমাজের সংস্কারক রাজা রামমোহন রায়ের স্মৃতিতে এই স্মরণ ভবনটি 1916 সালে নির্মাণ করা হয়েছিল। আর ওনার জন্ম তারিখটাও এখানে দেওয়া রয়েছে 1772 সালে 22শে মে। এইখানেই জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই ভবনটির নকশা তৈরি করেছিলেন। 3টি শিখর বিশিষ্ট এই মন্দির, একটি মসজিদ ও একটি গির্জা, এই 3 ধর্মের ঐক্যের প্রতীক রূপ এটা। আরও অনেক কিছু লেখা রয়েছে যেগুলো তোমরা ভিডিওটা পজ করে পড়ে নিতে পারো। তো বন্ধুরা, এখন রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। আর প্রবেশ করা মাত্রই দেখতে পাচ্ছি ওপরটা কড়ি বর্গার যে খিলান বিশিষ্ট যে আগেকার দিনের স্ট্রাকচার ছিল
সেই ধরনেরই তৈরি, সেই আমলেই তৈরি, দেখতেই পাচ্ছ। আর ঢোকা মাত্রই বাঁ হাতে দেখতে পাচ্ছি ওনাদের একটা বংশ তালিকা রয়েছে, অর্থাৎ রাজা রামমোহন রায়ের বংশ যে তালিকা সেটা কিন্তু এখানে এই ফলকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে অনেকগুলি নাম রয়েছে, তোমরা চাইলে ভিডিওটা একবার পজ করে পড়ে নিতে পারো। আর এই পাশে দেখতে পাচ্ছি ছোট ছোট বক্সের মাধ্যমে ওনার সমাজমূলক যে কাজ, সেই কাজগুলোকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটির মাধ্যমে বোঝানো হয়েছে পৈতৃকতা সম্পর্কে পিতার সঙ্গে বিবাদ ও গৃহ থেকে বিতাড়িত, অর্থাৎ মূর্তি পূজাতে উনি বিশ্বাস করতেন না, তার জন্য ওনার পিতার সাথে যে বিতর্ক হয়েছিল এবং উনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন, অর্থাৎ গৃহ থেকে বিতাড়িত হয়েছিলেন, সেটি খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশে যদি আসি, এই জায়গাটা দেখুন, এইখানে খুব সুন্দরভাবে সতীদাহ প্রথাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। সতীদাহ প্রথার বিরুদ্ধে উনি যে স্টেপ নিয়েছিলেন কিংবা নবজাগরণের সৃষ্টি করেছিলেন, সেটিই খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ছোট ছোট এরকম অনেকগুলো রয়েছে, এইটা একবার তোমাদের দেখিয়ে দিই। আধুনিক শিক্ষার প্রসারে রামমোহন। আধুনিক শিক্ষার প্রসারের জন্য উনি যে কর্ম করেছেন কিংবা উনি যে আন্দোলন করেছিলেন বা ওনার যে প্রচেষ্টা, সেইগুলোকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পাশটাতে রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা, অর্থাৎ নিজস্ব সংবাদপত্রের যে স্বাধীনতা জন্য উনি আন্দোলন করেছিলেন, সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখো লেখাই রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা, লিবার্টি অফ প্রেস। আচ্ছা, আর এই পাশে দেখতে পাবে বিশ্বের ভ্রাতৃত্ববোধের প্রবক্তা, সম্মিলিত জাতি ঐক্য। এই পাশে আরও কতগুলো রয়েছে যেগুলো দেখাচ্ছি। আর এই জায়গাটা যদি দেখাই, এইখানে জানি না সম্ভবত কী ছিল, বর্তমানে এটি ফাঁকাই রয়েছে। এইখানে একটা রাজা রামমোহন রায়ের অনেক বড় ফটো রয়েছে, কিন্তু কে বা কারা এই ফটোটিকে বিকৃত করেছেন ভাবলে অবাক লাগে যে এত বড় একটা মহৎ পুরুষের ফটো, মানুষের কীরকম মেন্টালিটি থাকলে এইভাবে ফটোটাই খারাপ করতে পারে। যাই হোক, ফটোটি কিছুটা এখনও বর্তমান রয়েছে। এটা একটা পেন্টিং করা ফটো, বেশ ভালো লাগছে দেখতে। আর ওনার আরও কিছু এখানে ফটো রয়েছে। রাজা রামমোহন রায়ের স্মৃতি মন্দির দর্শন হয়ে গেলে তার পাশেই রয়েছে ওনাদের কুলদেবতার মন্দির, অর্থাৎ রাজা রামমোহন রায়ের সেই সময়কার কুলদেবতার মন্দির এইভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে, সেটাও একবার দর্শন করিয়ে দিই তোমাদের। এই যে একটি আটচালা বিশিষ্ট সেই সময়কার মন্দির এখন বর্তমানে এই অবস্থায় রয়েছে। বন্ধুরা, রাজা রামমোহন রায়ের পৈতৃক বাড়ি তোমাদের দেখিয়েছি, এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। তার পাশেই রয়েছে আরেকটি জায়গা, যে জায়গাটাও তোমাদের দর্শন করা দরকার। এই দেখো, এইখানে রয়েছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরের ওনার যে সমাধি মন্দিরটি রয়েছে বা সমাধিস্থ যেটা রয়েছে, সেটারই অনুকরণে এটি তৈরি করা। একদম ঠিক ওই অনুকরণেই তৈরি করা হয়েছে। এবং এর পাশেই রয়েছে একটি জায়গা, যেটি বর্তমানে এখন লাইব্রেরি রূপে রয়েছে, কিন্তু এখন বন্ধ রয়েছে, তালা লাগানো। আগে যে ওই পৈতৃক বাড়িটা দেখালাম, ওই পৈতৃক বাড়ির ভেতরেই লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিটি পরে এইখানে স্থানান্তরিত করা হয় এই জায়গাতে। এই জায়গাটা বর্তমানে এখন লাইব্রেরি, কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে, নাহলে তোমাদের ভেতরে দেখাতে পারতাম। রাজা রামমোহন রায়ের জন্মভিটে এবং এই পাশে রয়েছে লাইব্রেরি, এবং ওইটা হচ্ছে ইংল্যান্ডের ব্রিস্টল শহরে ওনার যে সমাধি মন্দির রয়েছে বা সমাধিস্থ রয়েছেন, ওই যে সমাধি ক্ষেত্র,
সেটার অনুকরণে এখানে তৈরি করা হয়েছে, এটা তোমাদের দর্শন করিয়েছি। এবং এই যে রাস্তাটা সিধে চলে গেছে রামমোহন কলেজের দিকে। চলো একটু এগিয়ে যাই। মানে সশরীরে এই জায়গায় এসে উপস্থিত হয়েছি, মানে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এবং এখানকার রাজা রামমোহন রায়ের যে স্মৃতিবিজড়িত যে জায়গা, সেটা যখন তোমরা ঘুরে দেখবে তোমাদের সারা জীবনে একটি স্মৃতি হয়ে থেকে যাবে। এই যে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়, ঠিক তার সামনেটাই চলে এসেছি। আশেপাশে এরকম দোকানপাট রয়েছে। 1964 সালে এটা তৈরি হয়েছিল। এই যে, আর এই যে রাজা রামমোহন কলেজ রয়েছে তার সংলগ্ন একটি বিশাল বড় মাঠ রয়েছে। আমি এখন মাঠের বাউন্ডারির ঠিক বাইরে রয়েছি, একবার তোমাদের দেখাবো। দেখো মাঠটা সুবিশাল একটি মাঠ, এবং তার পাশে একটি বিল্ডিং তৈরি হচ্ছে যেখানে আরও কিছু অ্যাক্টিভিটি অর্থাৎ নানান ধরনের খেলার জন্য ওই স্টেডিয়ামটি তৈরি করা হচ্ছে। এই রাজা রামমোহন রায় কলেজ বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু ভেতরটা অনেকটাই বড়। এটা হচ্ছে মূল গেট, আর ভেতরে কিন্তু অনেকটা অবধি জায়গা রয়েছে যেখানে কলেজেরই নানান ডিপার্টমেন্ট রয়েছে। বন্ধুরা, বাস যেখানে ঠিক আমাদের নামিয়ে ছিল বাস স্টপেজে, সেই জায়গাটা এলাম। এখানটা রাজা রামমোহন রায়ের স্মৃতিসৌধ রয়েছে, দেখো এই যে স্ট্যাচু রয়েছে। আর ওই পাশ থেকে আমরা ঘুরে এলাম ওখানকার জন্মভিটে এবং পৈতৃক বাড়ি যেটা, সেটা দেখিয়েছি তোমাদের। এবার তোমাদের দেখাই আমবাগান। ওনার যে বসত বাড়ি যেখানে ছিল, অর্থাৎ উনি যখন সতীদাহ প্রথা রোধ করেছিলেন, তারপর ওনার বাবা ওনাকে ত্যায্যপুত্র করেছিলেন, সেই সময় উনি এই যে আমবাগান, এই আমবাগানে গিয়ে বসত বাড়ি তৈরি করেন। সেই জায়গাটা এখন তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো সেই জায়গায় যাওয়ার জন্য এই দেখতেই পাচ্ছ বাস স্টপেজ। এই বাস স্টপেজের পাশেই রয়েছে এই জায়গাটা। এইখানেই বেসিক্যালি টোটোগুলো থাকে। এখান থেকে টোটো করে আমবাগান যেতে সময় লাগে ওই 5 মিনিট মতো, আর ভাড়া লাগে 10 টাকা জনপ্রতি। এখন টোটো দেখতে পাচ্ছি না, এখান থেকে 1.2 কিলোমিটার রাস্তা, হেঁটেই চলে যাব। চলো হেঁটে যাওয়া যাক। রাধানগর বাস স্টপ থেকে পায়ে হেঁটে এখন যাচ্ছি বাগানবাড়ির দিকে, অর্থাৎ আমবাগানের দিকে। আর এখানকার পরিবেশ এতটা মনোরম, বেশ ভালো লাগছে। আর যাওয়ার পথে একটা অনেক বছর পুরনো শিব মন্দির দেখতে পেলাম। এটি জোড়া শিব মন্দির, এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, বলতে গেলে একদমই জরাজীর্ণ। কিন্তু এই মন্দিরের গঠনশৈলী জানান দিয়ে যাচ্ছে যেটা 100 বছর পুরনো একটি মন্দির। বন্ধুরা, আমরা এখন হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম রাজা রামমোহন রায়ের বসত বাড়ি যে জায়গাটি, অর্থাৎ আমবাগানের ঠিক সামনেটা। দেখতে পাচ্ছ সামনে বিশাল বড় একটি বাগান, আর সামনে এন্ট্রান্স গেট রয়েছে। এখান থেকে টিকিট পারচেস করে আমাদের এখন ভেতরের দিকটা যেতে হবে, যেখানে কাউন্টার রয়েছে আপনাদের দেখাচ্ছি আমি। আর এটা পুরো বিশাল বড় একটি বাগান। এই যেখানে টিকিট কাউন্টার রয়েছে, প্রবেশ মূল্য এখানে 20 টাকা, আর শিশুদের জন্য 10 টাকা। আর এখানে বোটিংয়ের কমপ্লেক্স মূল্য হচ্ছে 10 টাকা। আর পিকনিক স্পট এখানে 150 টাকা করে চার্জ লাগে, আর মোটর সাইকেলের জন্য 10 টাকা এবং সাইকেলের জন্য 5 টাকা এখানে চার্জ লাগে। আর সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 4টা অবধি কিন্তু এই আমবাগান বা রাজা রামমোহন রায়ের বসত ভিটে খোলা থাকে। তো বন্ধুরা, এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি, আমরা দুজন রয়েছি, তাই 20-40 টাকা লাগলো এখানে টিকিট মূল্য। এখন আমরা এই টিকিটটা দেখছি, ভেতরে প্রবেশ করব। আর এই যে লেখাই রয়েছে দেখো, রাজা রামমোহন রায়ের বসত ভিটে পর্যটন কেন্দ্র। এটি পুরোপুরি সরকারি দ্বারা পরিচালিত। এই যে ভেতরে ঢোকা মাত্রই এইখানে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, তোমরা ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু সাজানো গোছানো।
আর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, জুতো খুলিয়া প্রবেশ করিবেন। তো জুতোটা এখানে খুলেই প্রবেশ করছি। এটা হচ্ছে সতীদাহ বেদি। ওই পাশে রামমোহন রায়ের স্ট্যাচু রয়েছে, আর এখানে এই বেদিটি রয়েছে। এখানে সতীদাহ বেদি লেখা রয়েছে। 1811 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদে সংকল্প গ্রহণ করেন। সেই সংকল্প গ্রহণ করার পর এই বেদিটি তৈরি করা হয়। আর এখানটা রাজা রামমোহন রায়ের স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার পেছনে দেখতে পাচ্ছ সতীদাহ বেদি। এটি নিয়ে একটি ইতিহাস রয়েছে। যখন রাজা রামমোহন রায়ের দাদার মৃত্যুর পর তার দাদার চিতার ওপরই রাজা রামমোহন রায়ের বৌদিকে সবার সামনে দাহ করা হয়, অর্থাৎ সতীদাহ প্রথা সেই সময় চালু ছিল। সেই দৃশ্য দেখার পর রাজা রামমোহন রায় প্রথম সংকল্প গ্রহণ করেন যে তিনি আর কোনো দিন এই স্থানে অর্থাৎ বাংলা মাটিতে কোনো দিন সতীদাহ প্রথা হতে দেবেন না। সেই যে তিনি প্রথম সংকল্প গ্রহণ করেছিলেন, সেই সংকল্প অনুসারে এখানে একটি সতীদাহ বেদি প্রতিষ্ঠা করা হয়েছিল। আর আগের দিকটা যদি এগিয়ে যাই, আগের দিকে বিশাল বড় একটা বাগান দেখতে পাচ্ছ। এবং তোমরা যদি কলকাতা থেকে নিজস্ব যানবাহন অর্থাৎ 2 চাকা নিয়ে আসো, তাহলে কিন্তু এই ভেতরটায় পার্কিং করে রাখতে পারবে। এখানে 2 চাকার জন্য 10 টাকা এবং সাইকেলের জন্য 5 টাকা পার্কিং চার্জ লাগে। তোমরা যখন নিজস্ব যানবাহন নিয়ে আসবে, নিজেদের যখন টিকিটটা কাটবে, সেই সঙ্গে এই গাড়িরও টিকিট তোমরা কেটে নিতে পারবে। চলো একটু আগের দিকটা এগিয়ে যাই। পুরো জায়গাটা খুব সুন্দরভাবে গাছগাছালি দিয়ে ঘেরা এবং বাগান তৈরি করা। জায়গাটা একদমই শান্ত, কিন্তু বর্তমানে আজকের দিনে পাশে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে কোনো রকম অনুষ্ঠান রয়েছে সম্ভবত, যার কারণে মাইক বাজছে, সেই শব্দটাই কানে আসছে বারবার। আদারওয়াইজ জায়গাটা খুবই শান্ত আর এত সুন্দর গাছগাছালি দিয়ে ঘেরা। জায়গাটা খুব ঠান্ডা এবং পাখিদের কিচিমিচি শুনতে পাচ্ছি। প্রচুর পরিমাণ পাখি এখানে তোমরা দেখতে পাবে। জাস্ট একদম মনটা যেন শান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই দেখো, নানান ধরনের বাহারি গাছ এবং ফল ফুলের গাছ দিয়ে জায়গাটিকে সাজানো হয়েছে। এবং ভেতরের দিকে কিছুটা আসার পর এখানে দেখতে পাচ্ছি একটি ওয়াশরুম রয়েছে। অর্থাৎ এই বাগানে যখন তোমরা আসবে, সেই ক্ষেত্রে এই ওয়াশরুমটা তোমরা ইউজ করতে পারো। এই যে মহিলা এবং পুরুষদের জন্য আলাদাভাবে এখানে ওয়াশরুম রয়েছে। এই যে ওয়াশরুমের ব্যবস্থা এখানে রয়েছে। আর এই পাশটা চলে গেছে বাগানের শেষ দিকটা। এবং এই দিকটা যদি তোমাদের দেখাই, এটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বসত ভিটে, যেটি এখন ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। বর্তমানে 4টি মতো দেয়াল দেখতে পাচ্ছি, যেটি এই বাড়িটির চারপাশটা ঠিক কীরকম ছিল সেটাই বোঝাচ্ছে। এবং এই বাড়ির ছাদ এখন নেই। এই যে বর্তমানে বাড়িটির ভগ্নপ্রায় অবস্থা, বাড়ির ছাদ নেই, কয়েকটি মাত্র দেওয়াল দাঁড়িয়ে রয়েছে, তাও খুবই জরাজীর্ণ অবস্থায়। আর এখানে একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, দেখো। এই যে তোমরা চাইলে একবার ভিডিওটি পজ করে পড়ে নিতে পারো। নাগুলপাড়ায় তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হওয়ার পর 1817 সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন। এখন ইটের খিলানযুক্ত ছাদবিহীন 4টি দেওয়াল দাঁড়িয়ে রয়েছে। রাজা রামমোহনের পত্নী উমা দেবী এখানে থাকতেন ও রামমোহন মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন। এই বাড়িটা এখন তোমাদের ঘুরিয়ে দেখাই। এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এই বাড়ি। বাড়ি বলতে শুধুমাত্র কয়েকটি দেওয়াল বেঁচে রয়েছে, বাকি সবই মুছে গেছে। আর এই পুরো বাগানটা জুড়ে নানান জায়গায় বসার ব্যবস্থা করা রয়েছে। যারা এই বাগানটি ঘুরতে আসে, এই যে নানান জায়গায় বসার ব্যবস্থা রয়েছে এবং জায়গায় জায়গায় এরকম কল লাগানো রয়েছে। এখন আমরা একটু এগিয়ে যাচ্ছি। শোনা যায় এই আমবাগান চত্বরেই ওনার দাদার বাড়ি ছিল। ওনার দাদার যে বসত বাড়ি, সেটিও কিন্তু রয়েছে। আচ্ছা, এই জায়গাটা দেখো কত সুন্দর পার্কের মতো করা এবং নানান ধরনের ছোট ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটি রয়েছে এখানে। এবং এই জায়গাটা এত সুন্দর, মানে মন ছুঁয়ে যাচ্ছে। পুরো গাছগাছালিতে ভর্তি, চারিদিকে শুধু নানান ধরনের বাহারি গাছ, এক অপরূপ দৃশ্য।
শীতকালে এই স্থানে এসে অনেকেই পিকনিক করে থাকেন। এই যে দেখতে পাচ্ছ স্পটগুলো আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে, এই প্রত্যেকটা স্পটে পিকনিক করা যায়। তো পিকনিকের জন্য তোমাদের আগেও বলেছি, যখন গেটে ঢুকছিলাম তখনই ওখানে দেওয়া ছিল পিকনিকের জন্য এখানে কিন্তু 150 টাকা করে স্পটের ভাড়া লাগে। তো কেউ যদি চাও এখানে এসে পিকনিক করতে অবশ্যই করতে পারো, সেই ক্ষেত্রে 150 টাকা করে চার্জেস লাগে এখানে। আর এই জায়গাটা দেখো, এখানে একটা বিশাল বড় দিঘি টাইপের রয়েছে কিংবা জলাশয়, যেটি এখন পানা গাছে ভর্তি হয়ে গেছে। আর এই রাস্তাগুলো কত সুন্দর দেখতে লাগছে, এত গাছগাছালিতে ভর্তি, মানে সত্যি মানে পরিবেশটা খুবই মনোরম হয়ে উঠেছে। আচ্ছা, এই পাশেও একটা জায়গা রয়েছে। ভাইদের সব কোথা থেকে আসা হয়েছে? আমরা আসছি রানীচক থেকে। রানীচক থেকে? আচ্ছা, প্রায় কি আসা হয় এখানে? না, প্রথমবার এসে কেমন লাগছে? ভালো, খুবই ভালো। খুব ভালো? হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, আমারও তো বেশ ভালো লাগছে। না না, আমরা তো ভিডিওর জন্য এসেছি। ইউটিউব? হ্যাঁ, ইউটিউব। রাহুল দলপতি, RAHUL, রাহুল, DALAPATI, দলপতি। আচ্ছা, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দেব। তো এখানে অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি যারা বয়সে অনেক ছোট, এখানে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে এসছে। তাছাড়া অনেকে আবার নিজের প্রিয় মানুষটাকে নিয়েও এসছে, সেরকমও অনেকে আসছেন এখানে। বেশ ভালো জায়গাটা, মানে ফ্যামিলির সাথেও আসতে পারো, বন্ধু বান্ধবের সাথেও আসতে পারো, এসে বেশ ভালোই লাগবে। আর এই যে রাজা রামমোহন রায়ের বসত ভিটে, তার পাশেই রয়েছে বিশ্ব ব্রহ্ম সমাজ কর্তৃক পুনর্নির্মিত সাধনা মঞ্চ। পারিপার্শ্বিক পরিবেশ এত সুন্দর, মানে প্রশংসা না করে থাকতে পারছি না। আর জায়গায় জায়গায় এরকম জলছত্র রয়েছে, যেখানে ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যাচ্ছে, কিন্তু একটু মেনটেন্যান্সের অভাব দেখতে পাচ্ছি, তাই জানি না এটা কতটা বিশুদ্ধ বা পানের যোগ্য। আর এই পাশে রয়েছে সতীপুকুর, যেটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছ, ইতিহাস ঘাটলে জানা যায় সতীদাহ প্রথার সময় এই পুকুরেই স্নান করিয়ে স্ত্রীদের তার স্বামীর চিতাতে দহন করা হতো। মানে কি নির্মম একটা দৃশ্য, ভাবা যায়। আমরা এখন রয়েছি রাজা রামমোহন রায়ের বসত বাড়ির ভেতরে, অর্থাৎ আমবাগানের ভেতরে। আর এর পাশ থেকেই দেখা যাচ্ছে একটা গৌরীয় মঠ, যেটাতে আজকে অনুষ্ঠান রয়েছে, যার জন্য ওখানে গান বাজনা বাজছে এবং প্রচুর পরিমাণ মানুষ, এই গ্রামের একাধিক মানুষ ওই মন্দিরে গেছেন প্রসাদ গ্রহণের জন্য। ওখানে আজকে বোধহয় সম্ভবত বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। যাই হোক, তোমরা যখন আসবে এই জায়গাটি দর্শন করার জন্য, এই আশেপাশে বসত বাড়ি কিংবা আমবাগান ঘুরে দেখা হয়ে গেলে অবশ্যই তোমরা ওই মন্দিরটাও দর্শন করে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন হাঁটছি, এই যে বাগানের যে রাস্তা দেখতেই পাচ্ছ, ঢালাই রাস্তা রয়েছে, রাস্তা বরাবর হাঁটছি। আর অনবরত হাওয়া, গাছপালা থেকে আসা অনবরত হাওয়া এসে শরীরে লাগছে, আর আলাদাই এক প্রশান্তি দিয়ে যাচ্ছে মনের মধ্যে। আর বন্ধুরা, আরেকটা জিনিস দেখানোর জন্য তোমাদের নিয়ে এলাম, এই যে বাগান বাড়ি কিংবা এই যে বসত বাড়ির পাশেই রয়েছে একটা বিশাল বড় মাঠ। এখন মাঠ দিয়ে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে একদম ঠিক মাঠের কোনায় এসে উপস্থিত হয়েছি। এইটা হচ্ছে একদম শেষ প্রান্ত মাঠের। আর এইখানে একটা ভগ্নপ্রায় ধ্বংসাবশেষ রয়েছে। দেখো, একটা দেওয়াল রয়েছে যেটা প্রায় মুছেই যাচ্ছে সময়ের পরিবর্তনে। যত সময় যাচ্ছে আস্তে আস্তে এগুলো নষ্ট হচ্ছে, কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে একটা ধ্বংসপ্রায় জরাজীর্ণ একটা দেওয়াল। অনুমান করা হয় এই স্থানে নাকি রাজা রামমোহন রায়ের আমলে হাতিশালা কিংবা ঘোড়াশালা ছিল। তো অনেকের মতে এই সেই জায়গা, বর্তমানে এই অবস্থা। মনে হলো তোমাদের দেখানো উচিত, তাই একবার তোমাদের দর্শন করিয়ে দিলাম। কিছুদিন পর এর অস্তিত্ব পুরোপুরি মুছে যাবে, বর্তমানে এই অবস্থায় রয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের রামমোহন রায়ের জন্মভিটে এবং বসত ভিটে দেখালাম। তোমরা যখন এখানে ঘুরতে আসবে অবশ্যই তোমাদের খিদে পাবে, তো খাওয়া দাওয়া কোথায় করবে? এই
বাগানবাড়ি যাওয়ার আগেই সামনে এই যে মোড়টা রয়েছে, মোড়ে এখানে দোকান দেখতে পাচ্ছি। দোকান না, ঠিক 3-4খানা মতো দোকান রয়েছে, যে দোকানে নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে। যেমন বিকেলের জন্য চপ মুড়ি এসব বিক্রি হচ্ছে, আর এখন দেখতে পাচ্ছি চিকেন কষা হচ্ছে। আচ্ছা, দুপুরবেলা ধরুন কোনো ট্যুরিস্ট এখানে আসছেন, যদি ভাত খেতে চান বা ভারী কিছু যদি খাবার খেতে চান, সেক্ষেত্রে কি বানিয়ে দিতে পারবেন? হ্যাঁ, একটু আগে থাকতে বললেই বানিয়ে দিতে পারবো। বলতে হবে তো আগে থাকতে। সকালবেলা ধরো এলো 8-9টার দিকে, তখন যদি বলে দুপুরের মধ্যে রেডি হয়ে যাবে, তাই হ্যাঁ, তো? দুপুরের মধ্যে রেডি হয়ে যাবে। 2 ঘন্টা টাইম দিলেই রেডি হয়ে যাবে। আচ্ছা, দুপুরে খাবার রেডি হবে, ভাত তরকারি ভাত তরকারি মাংস ডাল, যা সব ready। যেটা বলবেন সেটাই হয়ে যাবে। যা বলবে তাই রেডি হয়ে যাবে, তাই তো? আর এসে যদি বলেন যে ডিম টোস্ট পুরি বানানো হয় সকালবেলা, ঘুগনি পুরি, আচ্ছা, ঘুগনি মুড়ি ডিম টোস্ট এগুলো থাকে সবসময়, তাই তো? এগুলো সবসময় পাবেন। ওগুলো সবসময়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনলে এই কাকিমা আপনার দোকান 12 মাস থাকে তো? 12 মাস, আর 22 বছর আছে এখানে। কটা থেকে খোলেন? ভোর 4টে থেকে ভোর 4টে থেকে কটা অবধি থাকে রাত্রিবেলা? রাত 9টা। ভোর 4টে থেকে রাত 9টা অবধি দোকানগুলো খোলা থাকে। সকালে এলে তখন তোমরা এই মুড়ি ঘুগনি ডিম টোস্ট এগুলো তো পাবেই। আর যদি মনে হয় যে দুপুরবেলা এখানে এসে কিছু খাবে, তাহলে কিন্তু এই দিদিভাই বা কাকিমার দোকানে তোমরা বলে দিতে পারো যে দুপুরে তোমরা কী খাবে, সেই অনুযায়ী এখানে বলে দিলে আগে থেকে খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর তাছাড়া কিন্তু এখানে আশেপাশে হোটেল নেই, তাহলে অনেক দূরে যেতে হবে। যদি মনে করো এখানে খাবে, তো অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা খাবারটা পেয়ে যেতে পারো। আর টোটাল এই বাগান চত্বর টোটাল এরিয়া হচ্ছে 40 বিঘের মতো। এই পাশে 13 বিঘের মধ্যেই আম বাগানটি রয়েছে। কথিত আছে এই স্থানেই রাজা রামমোহন রায়ের দাদার বাড়ি ছিল। বর্তমানে সেই বাড়ির কোনো চিহ্নই দেখতে পাওয়া যায় না, কিন্তু লোকমুখে প্রচলিত আছে এই স্থানেই ওনার দাদা বাড়ি ছিল। তো বন্ধুরা, আমরা রাজা রামমোহন রায়ের বসত ভিটে ঘুরে এখন চলে এলাম বাস স্ট্যান্ডের সামনে, অর্থাৎ যেখানে বাস আমাদের ঠিক নামিয়েছিল সেই স্থানে চলে এসেছি। কারণ এখন আমরা আবার বাড়ি ফিরবো, এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো আজকে এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করবো। আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখালাম তোমরা কলকাতায় কীভাবে রাজা রামমোহন রায়ের জন্মভিটে এবং ওনার বসত বাড়ি কী করে ঘুরে দেখতে পারো, আর এখানে তোমরা কীভাবে আসবে, তাছাড়া এখানে খাওয়া দাওয়া কেমন কী ব্যবস্থা রয়েছে, সেই সব তথ্য দিচ্ছি আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।